সব পান্নারা ব্যবসা করে রাখছে, যেন একটা মন্দিরের ভিতরে আমি রাখছি 100 জন, তাকে খাওয়া দেয়টি, ঘর দেয়টি। আর যত বার থেকে দান আসে তো ওরা থরি আপনা কামাই ঘর থেকে থরি দিয়ে দেয়। বৃন্দাবন, তুলসী অর্থাৎ বৃন্দার অরণ্য থেকেই নামাঙ্কিত ভারতের এই প্রাচীন শহর, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছিল তার সখা ও গোপীদের সাথে। সেই পুণ্যভূমিতে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের। এই ব্রজভূমি ঘুরে দেখতে দেখতে নিয়ে যাব রাধারানীর জন্মস্থানেও। শোনাবো ভারত বিখ্যাত লাঠমার হোলির গল্প, আর দেখাবো কলিযুগে এই পুণ্যভূমি কলুষিত করে কেমন রক্তচোষা ব্যবসায় মেতে উঠেছে কিছু অসাধু মানুষ। কালকে বলেছিলাম বাঁকে বিহারিতে প্রচন্ড ভিড়, তাই জন্য আমরা দেখতে পারিনি। তো আজকে সকাল সকাল একদম রওনা দিয়ে দিয়েছিলাম বাঁকে বিহারির উদ্দেশ্যে। বৃন্দাবন একটি প্রাচীন শহর, তাই এখানেও সন্ধান মেলে হাজার হাজার গলির। সেরমই এক গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাঁকে বিহারির উদ্দেশ্যে। সারা গলি জুড়ে দেখলাম কৃষ্ণের পোশাক আশাক ও পূজা সামগ্রীর দোকান। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে। মন্দিরের সামনেরই এক দোকান থেকে বৃন্দাবনের বিখ্যাত প্যাড়া এবং ফুল নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবার আমরা দর্শনের লাইনে। সেদিন মন্দির প্রায় ফাঁকা ছিল বললেই চলে, তাই ফাঁকায় ফাঁকায় দু চোখ ভরে দর্শন করলাম বৃন্দাবনের নয়নের মণি বাঁকে বিহারীকে। বৃন্দাবনের প্রতিটি গলিতেই বিরাজ করছেন রাধা মাধব, তাই পায়ে হেঁটে অনায়াসে দেখে ফেলা যায় বৃন্দাবনের নানান মন্দির। তাই বাঁকে বিহারি দেখার পরে আমরা গেলাম রাধা বল্লভ মন্দিরে। বাঁকে বিহারী মন্দিরের 2 নম্বর প্রবেশ গেট দিয়ে সামনে এগিয়ে যেতেই পেলাম রাধা বল্লভ মন্দিরের প্রবেশ মার্গ। তো প্রথমে দেখলাম আমরা রাধা বল্লভের প্রাচীন মন্দির, যেটা আকবরের সময়কালে বানানো। তার পাশেই রয়েছে নতুন ভাবে তৈরি হওয়া রাধা বল্লভের মন্দির। এখানের প্রায় প্রতিটা মন্দিরেই দেখলাম খুব একটা লাইন দিতে হয় না। আমাদের জ্যোতির্লিঙ্গ সফরে ঘুরতে ঘুরতে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, তার থেকে এই বৃন্দাবনের মন্দিরগুলি একেবারেই অন্যরকম। যাই হোক, রাধা বল্লভ মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের উদ্দেশ্য রাধা রমন মন্দির। এই যে সামনেই দেখা যাচ্ছে রাধা রমন মন্দির, আর লক্ষ্য করলে দেখতে পাবে বাঁকে বিহারী হোক বা রাধা রমন, এখানে প্রায় প্রত্যেকটি মন্দিরই একই ধাঁচের। তো বৃন্দাবনের অলিগলি দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর দেখছি নানান মন্দির। যেরকম কাশী বিশ্বনাথের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মোড়ে মহাদেবের মন্দির, সেরকমই এই বৃন্দাবনেও প্রত্যেকটা গলিতে হাজার হাজার শ্রীকৃষ্ণের মন্দির। আর সাথে দেখতে পাচ্ছি নানান প্রাচীন স্থাপত্য, সাথে নানান প্রাচীন শিল্পশৈলী। যেমন আমি এখন বসে আছি, সেই বাড়িটা দেখে মনে হচ্ছে আমরা রাজস্থানের কোনো এক বাড়িতে এসে বসে আছি। সেরকমই রাজস্থানী এক শিল্পশৈলী দেখতে পাচ্ছি। একদম ভেষজ রং দিয়ে রং করা আছে পুরো এই বারান্দাটা, এই সুন্দর করে সাজানো। পুরো মনে হচ্ছে যেন জয়পুরে বা রাজস্থানের কোনো একটা ছোট্ট শহরে বসে আছি। তো বৃন্দাবনটাকে এরকম করেই পায়ে হেঁটে নিজের মতো করে এক্সপ্লোর করো। প্রত্যেকটা গলিতে গলিতে মন্দির, যে কোনো মন্দিরে যাও, ভীষণ সুন্দরভাবে সেখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ, রাধারানী। আর তার থেকেও মজার ব্যাপার হলো, বৃন্দাবন মানেই বাঙালি কৃষ্ণ ভক্তদের প্রাণের জায়গা। এই বৃন্দাবনের প্রতি পরতে পরতে মিশে গেছে বাঙালি সভ্যতার নিদর্শন। এই যেমন দেখতে পাচ্ছ বংশীধারী মন্দির। বাঙালিদের দ্বারা পরিচালিত এই মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের বিগ্রহটি দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার বাড়ির পাশের ব্রজমোহন মন্দিরের কথা।
তবে বৃন্দাবনের গলিতে পায়ে হেঁটে ঘুরতে গেলে গাইডের নামে কিছু ঠগ ও বানরের উৎপাত আপনাকে অতিষ্ঠ করে তুলবে, এবং সেই উৎপাত এড়াতেই আমরা উঠে পড়লাম এক হাতে টানা রিকশায়। উদ্দেশ্য সেই যমুনা নদীর তীরে 5000 বছর পুরনো কদম গাছ দর্শন করা, যেখানে শ্রীকৃষ্ণ রচনা করেছিলেন সেই বস্ত্রহরণের লীলা। সেই কদম গাছের পাদদেশ থেকে আবার অলিগলি ধরে আমরা পৌঁছে গেলাম নিধিবনের কাছাকাছি। তবে নিধিবনে প্রবেশ করার আগে আমরা গেলাম তার পাশেই অবস্থিত শাহাজির মন্দিরে। আর্কিটেকচার দেখেই বোঝা যায় ইউরোপিয়ান ধাঁচে তৈরি এই রাজবাড়ি, যার বাইরের অংশটি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য, যেখানে অধিষ্ঠান করছেন রাধা রানী সঙ্গে শ্রীকৃষ্ণ। এখানে দর্শন শেষে আমরা রওনা দিলাম নিধিবনের উদ্দেশ্যে। এই নিধিবনের সামনেও কিছু মানুষ দাঁড়িয়ে থাকে যারা 50 বা 100 টাকার বিনিময়ে ট্যুর গাইড হিসেবে আপনাকে নিধিবন ঘুরিয়ে দেখাতে চাইবে, আর এই ফাঁদে পা দিলেই তারা আপনাদের নিয়ে যাবে তাদের পরিচিত কোনো মন্দিরে, যেখানে বসে থাকা পুরোহিতরা আপনাদের ভয় দেখিয়ে বা অপমান করে লুট করবে বড় অঙ্কের টাকা। যাই হোক, গল্পে গল্পে পৌঁছে গেছি আমরা নিধিবনের ভেতর। তুলসী গাছ দিয়ে তৈরি এই নিধিবন, এই সেই বন যেখানে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীদের সাথে রাসলীলা করতেন। আমরা সামনেই দেখতে পাচ্ছি এখন ললিতা কুণ্ড। শ্রীকৃষ্ণের দুই প্রিয় গোপী ছিলেন, একজন ললিতা আর একজন বিশাখা। তো রাসলীলা করতে করতে সেই রাসলীলা চলাকালীন এই দুই সখীর জল পিপাসা পায়। তখন এই যে জলের কুণ্ডটি, এই কুণ্ডটি শ্রীকৃষ্ণ তৈরি করেন তাদের জল পিপাসা নিবারণের জন্য। যাই হোক, এই ললিতা কুণ্ড থেকে একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে সেই জায়গা যেখানে স্বামী হরিদাসের জন্য প্রকট হয়েছিলেন বাকে বিহারী। দেখলাম রাসস্থলী, লোককথা অনুযায়ী যেখানে অনুষ্ঠিত হয়েছিল রাসনৃত্য। দেখলাম রাসমহল, যেখানে রাসলীলার পর বিশ্রাম নিয়েছিলেন রাধা ও কৃষ্ণ। এছাড়াও এই নিধিবনে আছে কৃষ্ণ ভক্ত হরিদাস স্বামীর সমাধিস্থল। রাসস্থলে দেখলাম মহিলা কীর্তনীয়দের কীর্তন করতে। আর তাদের তালে তালে পা মিলিয়েছেন দর্শনার্থীরাও। নিধিবনে আরও দেখলাম বংশীচোরী রাধারানীর মন্দির। মনে করা হয় রাসলীলা চলাকালীন রাধা শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করে এখানেই এসে বাজিয়েছিলেন। এবং সেসব ছাড়াও এই নিধিবন চত্বরে আছে বেশ কিছু সাধুসন্তের সমাধি। আজ থেকে আমি প্রায় 16-17 বছর আগে বৃন্দাবনে এসেছিলাম। তখন কিন্তু এরকম জালি, এরকম নেট দেওয়া ছিল না। ভেতরে নিধিবনের ভেতরে তুলসী গাছের মধ্যে দিয়ে যাওয়া যেত, তখন মানুষের প্রবেশাধিকার ছিল। কিন্তু মানুষজন মানে এত খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখলাম একটা জায়গাতেই শেডটা দেওয়া ছিল না, একটা লোক এসে কন্টিনিউয়াসলি ডাল থেকে এতগুলো তুলসী পাতা ছিঁড়ে নিল। মানে এরকম করতে থাকলে তো এই গাছগুলো আর বেঁচে থাকবে না, মানে অবশিষ্ট থাকবে না, গাছগুলো শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় ঠিকই করেছে, এখন এইভাবে একদম ঘিরে রেখে দিয়েছে, অনেক প্রোটেক্টেড আছে। বাড়ি যেগুলো দেখতে পাচ্ছ, এখানে যে রাত্রেবেলা রাসলীলা হয়, ঘুঙুরের আওয়াজ, বাঁশির আওয়াজ, এইসব আশেপাশের বাড়ির লোকেরা কিন্তু মাঝে মধ্যেই শুনতে পায়। আর এই জায়গাতে কেউ কিন্তু রাত্রেবেলা থাকতে পারে না, হয় তার মৃত্যু হবে, নয় সে পাগল হয়ে যাবে যদি কেউ রাত্রে থাকার চেষ্টা করে। কারণ কি এখানে শ্রীকৃষ্ণ প্রত্যেক রাত্রে আসেন এই তুলসী গাছগুলো। যারা ওনার গোপী তারা মানুষ রূপে মানুষের দেশে আসে আর রাসলীলায় মত্ত হয়ে ওঠে। নিধিবন দেখে এবার চলুন যাওয়া যাক কুঞ্জবনে। সেখানেও একইভাবে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। নিধিবনের মতো একই দৃশ্য এখানেও চোখে পড়ল।
লোহার জাল দিয়ে সুরক্ষিত করা হয়েছে কুঞ্জবনের তুলসী গাছগুলিকে। একইভাবে এখানেও দেখা মিলল ললিতা কুণ্ডের, যা তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে তার প্রিয় গোপী ললিতার পিপাসা নিবারণ করতে। কুঞ্জবনের সামনে থেকেই টোটো ধরে এবার আমরা রওনা দিলাম মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি মদন মোহনের মন্দিরে। রূপ সনাতনের নাম তো আমরা সবাই শুনেছি, চৈতন্য দেবের ভক্ত আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই হয়তো এক না একবার এই রূপ সনাতনের নাম আমরা শুনেই থাকি। তো সেই সনাতন গোস্বামী বৃন্দাবনে ভিক্ষা করতে এসেছিলেন। এবার এই ভিক্ষা করতে করতে তিনি মদন মোহনের মূর্তি ভিক্ষা স্বরূপ পান। তখন এই টিলার উপরে, এটা কিন্তু একটি টিলা, ঘর বাড়ি সব নিচে নিচে আছে, এই টিলার উপরে তিনি সেই মদন মোহনের মূর্তি স্থাপন করেন। তো সনাতন গোস্বামী তো মদন মোহনের মূর্তি এনে স্থাপনা করলেন, তাহলে এই মন্দিরটা কিভাবে নির্মাণ হলো? তো বণিক রামদাস খত্রী একজন ব্যাপারী ছিলেন, তিনি যমুনা পার হচ্ছিলেন, তখন তার নৌকো যমুনাতে আটকে যায়। এবার আটকে গেছে, কি করে তিনি এই নৌকাকে আবার চলমান করবেন সেই ভাবছেন। তখন এখানকার যে যাকে আমরা প্রধান দেবতা হিসেবে মেনে আসি, সেই দেবতার তিনি খোঁজ করেন। তখন শোনেন যে এখানে মদন মোহনজি আছে। তিনি মদন মোহনজির কাছে এসে প্রার্থনা করেন যে হে প্রভু, আমার নৌকা যমুনায় আটকে গেছে, আমার নৌকাটা যেন চলতে শুরু করে দেয়, আবার তুমি কিছু একটা করো। আর সাথে সাথে তার নৌকা চলতে শুরু করে। তখন তিনি এই মদন মোহনের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের তিনি নির্মাণ করে দেন। তখন থেকে এই মন্দির এখানে আছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, রূপ সনাতনের যে মূর্তি, সেটা একদম পশ্চিমবঙ্গতে যেরকম হলুদ রঙের কাঠের মূর্তি দেখতে পায়, ঠিক সেই রকমই মূর্তি আমরা এখানেও দেখতে পাচ্ছি এই উত্তরপ্রদেশের বৃন্দাবনে। সব জায়গার তো শৈলী অন্যরকম হয়, কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের শৈলীর একটা নিদর্শন আমরা এই মন্দিরের ভেতর পাই। আর এখানেই দেখলাম জন্মাষ্টমীর পরের দিনের সেই বিখ্যাত নন্দ উৎসব, যে উৎসবে প্রতিটি মন্দির থেকে বিলিয়ে দেওয়া হয় ভক্তদের জন্য বিভিন্ন ধরনের উপহার। এছাড়াও এই মন্দিরে দেখলাম সনাতন গোস্বামীর সাধনাস্থল এবং সমাধিস্থল, যা দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি প্রেম মন্দিরে। ওই মদন মোহন মন্দিরের সামনে থেকে টোটোতে উঠে 20 টাকা করে টোটো নিল, আমরা চলে আসলাম প্রেম মন্দিরের কাছে। সামনে তো টোটো যেতে দিচ্ছে না, একটু দূরে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। দূর থেকে আমরা হেঁটে আসছি আস্তে আস্তে। এবার মনে হচ্ছে সামনে দেখতে পাচ্ছি আমরা প্রেম মন্দিরের গেট। চলো দেখা যাক। মানে প্রায় যেখানে অটো নামালো সেখান থেকে আরো 10 মিনিট আমাদের হাঁটতে হলো। বাবা বলতে বলতে বৃষ্টিও চলে এলো। পুরনো মন্দির তো অনেক দেখি, কিন্তু এবার লাইন করে ঢুকে যাচ্ছি ভারতের আধুনিক স্থাপত্য শিল্প দর্শন করতে। ভেতরে ঢুকেই দেখলাম গোবর্ধন পর্বত থেকে পুতুনা রাক্ষসী বধ, কিংবা সদ্যজাত কৃষ্ণকে নিয়ে বাসুদেবের যমুনা পার করা, অথবা শ্রীকৃষ্ণের মাখন চুরি, সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন যন্ত্রের সহযোগিতায় মূর্তির মাধ্যমে। এবং এই হলো সেই প্রেম মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। 55 একর জমির উপর তৈরি হয়েছে এই মন্দির, যা তৈরি করতে খরচ হয়েছে মোট 150 কোটি টাকা। দোতলার এই মন্দির, যেখানে নিচতলায় বিরাজ করছেন রাধাকৃষ্ণ। এবং দোতলায় উঠে গেলে দর্শন মেলে শ্রী রামচন্দ্র এবং মা সীতার। মন্দিরের সামনে থেকেই টোটো ধরে ফিরে আসছিলাম আমরা আশ্রমে, আর তখন চোখে পড়ল এই ভয়াবহ দৃশ্য। আধ ঘন্টার বৃষ্টিতেই রাস্তাঘাটের এই অবস্থা। মথুরা বৃন্দাবন ট্রিপের শেষ দিনে আমরা কোথায় চলে এসেছি? রাধারানীর মন্দিরে। আর
মানে রাধারানীর যেখানে জন্ম হয়েছিল সেই বর্ষানাতে আমরা চলে এসেছি। রাধে 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 বর্ষানে वाली রাধে, সেই বর্ষানেতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন প্রশ্ন হলো, আমরা রাধার জন্মভূমি বর্ষানাতে পৌঁছলাম কিভাবে? ভারত সেবাশ্রম সংঘের সামনের বাস স্ট্যান্ড থেকে আমরা উঠলাম বৃন্দাবন টু বর্ষানার বাসে। কখনো প্রেম মন্দিরের সামনে দিয়ে, কখনো বা বৃন্দাবনের নানান ছোট বড় জনপদ দিয়ে ছুটতে থাকলো আমাদের বাস। সকাল 9টায় বাসে উঠে মোটামুটি 11টা নাগাদ পৌঁছলাম আমরা বর্ষানা। বাস স্ট্যান্ডের সাথে সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা এবার রওনা দিলাম বর্ষানার বিখ্যাত লাডলিজির মন্দিরের উদ্দেশ্যে। উঁচু এক টিলার উপর অবস্থিত এই মন্দির, সিঁড়ি ভেঙে উঠতে হবে সেখানে। তাই মন্দিরে যাওয়ার আগেই বৃন্দাবনের বিখ্যাত আলু পরোটা আর কারি নিয়ে বসে গেলাম আমরা পেট পুজো সারতে। খাওয়া শেষে সিঁড়িতে ওঠার মুখেই এক দোকান থেকে পূজা সামগ্রী কিনে এবার রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। উত্তরপ্রদেশের এই ভয়ঙ্কর গরমে সিঁড়ি ভাঙতে কষ্ট হলেও ওপর থেকে যা ভিউ দেখেছিলাম তার জন্য এটুকু কষ্ট তো করাই যায়। যাই হোক, পৌঁছে গেছি আমরা মন্দিরের সিংহদ্বারে। এখানেও আমাদের লাইন দিতে হয়নি, মন্দিরে প্রবেশ করেই পেয়েছিলাম রাধারানীর দর্শন। এলাম লাডলিজির মন্দিরে। বলো রাধে রাধে। নিচে দেখলাম আমরা রাধারানীর যে খেলার জায়গা, যেখানে অষ্টসখীর সাথে রাধারানী খেলাধুলো করতো, সেই জায়গা। এই হলো সেই জায়গা। এবং এই মন্দিরে রাধারানী বিরাজ করছেন তার অষ্টসখীর সাথে। তার উল্টো দিকেই আছে রাধারানীর বাবা মা ও ভাইয়ের জন্মস্থান আর কি। এভাবে বর্ষানা দেখা শেষ হলে আমরা সেখান থেকে এক লোকাল অটো ধরে রওনা দিলাম আরেক আকর্ষণ নন্দগাঁওয়ের উদ্দেশ্যে, মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছেও গেলাম আমরা নন্দগাঁও। পাগলের মতো রোদে পুড়ে গেছি একেবারে। তো এই হয়তো আমাদের শেষ স্টপেজ মথুরা বৃন্দাবন দর্শনের। আমরা এখন আছি নন্দগাঁও, মানে কৃষ্ণের জন্মের পর বাসুদেব তাকে গোকুলে রেখে গেলে নন্দরাজা কৃষ্ণের সুরক্ষার খাতিরে তাকে নিয়ে আসেন এই নন্দীশ্বর টিলার ওপর। হঠাৎ বাঁদর চলে এসেছিল, এখানে বাঁদররা প্রচুর অসুবিধা করে আর কি, অ্যাটাক করে বাঁদররা। তো যাই হোক, জানোই বৃন্দাবন মানেই বাঁদর। তো যেটা বলছিলাম, বর্ষানার মতো এখানকার মন্দিরটিও একটি টিলার ওপর অবস্থিত। মনে করা হয় এই টিলা মহাদেবের আশীর্বাদ ধন্য হওয়ায় এখানে কংস কৃষ্ণের ক্ষতি করতে পারত না, তাই এখানেই কেটেছে শ্রীকৃষ্ণের বাল্যকালের বেশ কিছুটা সময়। এবং এখানেই অনুষ্ঠিত হয় সেই ভারত বিখ্যাত লাঠমার হোলি। होली से पहले 10वीं को 5 दिन पहले होली से
अच्छा 5 दिन पहले, हाँ। होली के 5 दिन पहले 10 फिर होली के बाद दोज को हुरंगा जोड़ता है। वो बलदाव का कहते हैं, नहीं तो होली खेली में हुरंगा खेलूंगा। हुरंगा मतलब? बुलट मार वो है। ओ अच्छा, वो होली के बाद होता है क्या? हाँ, एक वो होली से पहले। होली अच्छा। नहीं मेले हमें अब जन्माष्टमी को मेला हुआ, जन्मदिनों का नहीं आता। हाँ, अभी राधाष्टमी भी होगा। राधाष्टमी होगी, फिर दीपावली आ रही है, फिर भी बहुत भीड़ रहेगी। अच्छा, भीड़ बहुत रहेगी। वो तो रहेगा ही वृंदावन। एक महीना नाचने में जा, फागुन के महीना में होली की पूरा एकदम पूरा महीना ही होली होली होता है। बसंत पाँचे थे, हाँ, डाढ़ोगढ़ है सवा महीना को, तो मंदिर में ये सवा महीना नाच हो रही हो। अच्छा, हाँ। और आप लोग खेलते हो? हाँ, वो जो लाठी लेके लाठी। मारते हैं ना, वो आप लोग करते हैं? यही तो हुए पास नहीं। वो आप भी करते हो सब? मैं यहाँ गए तो पहना वो अलग रहे, अब तो सूट पहना। हाँ, वो पूरा जो कपड़ा से सेट ही अलग रहे, फिर श्रृंगार वो आप लोग का रेडी है मतलब। हाँ। अच्छा, वे तो ऐसे धरे रहे, जब मेले पे आमे, फिर गड़ुओं के आमे, तो इनके आगे नाचे, इन्हें जगह जगह बाजे बजे, अच्छा, तो जब नहीं नाचती। आएंगे हम लोग, सोच रहे हैं होली पे। हाँ, आ जाएंगे। अच्छा, होली में इधर आने से रहने का जगह है? वो होटल वगैरह इधर तो नहीं है शायद? होटल ये रोड पे ही है। अच्छा, এরকম তামাতে কালার হয়ে গেল, তামাতে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো প্রিয়াঙ্কাকে দেখে আমি ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। তো প্রিয়াঙ্কাকে নিয়ে এখন আমরা এসে বসলাম কোশি যাওয়ার গাড়িতে। কোশিতে নেমে উঠলাম একটি শাটলে। কোশি থেকে মোটামুটি 40 মিনিট লাগলো আমাদের ছাটিকারা পৌঁছাতে। ছাটিকারা থেকে টোটো ধরে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছেছিলাম আমরা বাঁকে বিহারীর সামনে, আর সেখান থেকে পৌঁছে গেছিলাম ভারত সেবাশ্রম সংঘ। আজ 30শে আগস্ট, ভোর এখন 4টে। বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের উদ্দেশ্যে। কিছু বলতে চাস প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কার শরীর খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, গরমে ঠান্ডা লেগে গেছে। আর ওই যে ওদিকে আমাদের ট্রেন চলে আসছে অলরেডি। অলরেডি 6 মিনিট। তাহলে এভাবেই মথুরা জংশন থেকে শেষ হলো আমাদের মথুরা বৃন্দাবন সিরিজ। তবে ট্রেনের জানলায় মাথা রেখে চোখ বুঝতেই কেমন জানি সারা বৃন্দাবনে ছড়িয়ে থাকা সেই দিদাগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল তাদের সাথে ইন্টারাকশনের কথা। বারবার শুধু মনে হচ্ছিল এই তীর্থস্থানে বিধবাদের ভিক্ষাবৃত্তির পেছনে কোনো র্যাকেট নেই তো? কি জানি বাবা, ভাবলেই ভয় লাগে। সব এখানে ব্যবসা করে রাখছে পান্ডারা, সব পান্ডারা ব্যবসা করে রাখছে। যেন একটা মন্দিরের ভিতরে আমি রাখছি 100 জন, তাকে খাওয়া দেয়টি, ঘর দেয়টি। আর যত বার থেকে দান আসে তো ওরা থোড়ি আপনা কামাই ঘর থেকে থোড়ি দিয়ে দেয়। কেউ শুনতে পাইলে আবার কেউ খারাপ মনে করবে, বেটা। অবশ্যই। হ্যাঁ, মুখে আবার পিটে ফেলাবে।